ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ পড়ব। পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধে গাছের জীবন ও অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তিনি দেখিয়েছেন যে গাছও জীবন্ত সত্তা, তারা শ্বাস নেয়, খাদ্য গ্রহণ করে, বেড়ে ওঠে এবং বাইরের পরিবেশের প্রভাব অনুভব করে। নিজের গবেষণার মাধ্যমে বসু প্রমাণ করেন যে গাছ আঘাত পেলে প্রতিক্রিয়া দেখায় এবং তাদের মধ্যে এক ধরনের সাড়া দেওয়ার ক্ষমতা আছে। বিশেষ যন্ত্রের সাহায্যে তিনি দেখিয়েছেন যে গাছের দেহে সংকেত আদান প্রদান হয়, যা অনেকটা জীবজন্তুর স্নায়ুতন্ত্রের মতো কাজ করে। এই প্রবন্ধের মাধ্যমে লেখক মানুষের মধ্যে গাছের প্রতি সহানুভূতি ও সচেতনতা গড়ে তুলতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে গাছকে অবহেলা করা উচিত নয়, কারণ তারাও আমাদের মতোই জীবন্ত এবং সংবেদনশীল। গাছও জীবিত এবং তারা পরিবেশের প্রতি সাড়া দেয়। এই বৈজ্ঞানিক সত্যটি সহজভাবে তুলে ধরাই এই প্রবন্ধের মূল উদ্দেশ্য। এখন আমরা জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধটি পড়ব। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম, তখন সব খালি খালি লাগিত। তারপর গাছ, পাখি, কীটপতঙ্গদিগকে ভালোবাসিতে শিখিয়াছি, সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। এখানে জগদীশচন্দ্র বসুর কি বলা হয়েছে? আগে যখন একা মাঠে বা পাহাড়ে যেতাম, তখন চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগত, কারণ তখন আশেপাশের জিনিসগুলো ঠিকভাবে বুঝতে বা অনুভব করতে পারতাম না। পরে গাছ, পাখি আর ছোট ছোট প্রাণীদের ভালোবাসতে শিখেছি। তখন বুঝেছি, এদেরও জীবন আছে। তারা খায়, বড় হয়, নিজেদের মতো করে বাঁচে। তাই এখন আর তারা নীরব বা ফাঁকা লাগে না। এখন মনে হয়, চারপাশে অনেক কিছু আছে, অনেক জীবন আছে। তাই একা গেলেও আর আগের মতো একা লাগে না। এখানে যেটা বোঝা যায়, কথাগুলো খুব শান্ত আর গভীর একটা অনুভূতি বহন করছে। আগে যে শূন্যতা অনুভব করতে, সেটা আসলে অনেক সময় আমাদের নিজের ভেতরের অচেনা অবস্থারই প্রতিফলন হয়। চারপাশ তখন থাকে, কিন্তু আমরা তাকে দেখতে বা অনুভব করতে পারি না। যখন তুমি গাছ, পাখি, কীটপতঙ্গকে ভালোবাসতে শিখলে, তখন আসলে তুমি প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলেছ। তখন আর তারা নিঃশব্দ মনে হয় না, তাদের নিজস্ব ভাষা, ছন্দ, জীবন তুমি অনুভব করতে পারছ। গাছের বেড়ে ওঠা, পাখির ডাক, এমনকি ছোট্ট কীটের চলাফেরা, সবকিছুই তখন এক একটা গল্প হয়ে ওঠে। এটা এক ধরনের জাগরণও বলা যায়। আমরা যখন বুঝতে শুরু করি যে গাছও বেঁচে থাকে, তারা খাদ্য গ্রহণ করে, বড় হয়, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। পৃথিবীটা আর নিঃসঙ্গ লাগে না, বরং মনে হয় আমরা এক বিশাল জীবন্ত জগতের অংশ। তোমার এই পরিবর্তনটা খুব মূল্যবান। এটা শুধু প্রকৃতিকে ভালোবাসা নয়, বরং নিজের ভেতরের সংবেদনশীলতাকে আবিষ্কার করা। এখন বুঝিতে পারিতেছি, এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পাই। জীবনধারণ করিবার জন্যে ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন।
সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। সহজ ভাষায় এর মানে হল, লেখক যা বলেছেন। এখন বুঝতে পারছি, গাছপালা ও অন্যান্য জীবের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট আছে। বাঁচার জন্য তাদেরও সবসময় ব্যস্ত থাকতে হয়। কষ্টে পড়লে তাদের মধ্যেও কেউ কেউ নিজের বাঁচার জন্য লড়াই করে। মানুষের মতো তাদের মধ্যেও ভালো গুণ দেখা যায়। গাছের মধ্যে একে অন্যকে সাহায্য করতে দেখা যায়, তাদের মধ্যেও এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে। আর মানুষের সবচেয়ে বড় গুণ, স্বার্থত্যাগ, গাছের মধ্যেও আছে। যেমন মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, তেমনি উদ্ভিদেও সন্তানের জন্য নিজের জীবন দেওয়ার উদাহরণ দেখা যায়। তাই বলা যায়, গাছের জীবন মানুষের জীবনেরই এক ধরনের প্রতিচ্ছবি। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো, কোনো গাছের তলাতে বসিয়াছ। ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। একসময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। আচ্ছা, বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? গাছটি বাড়িতেছে, আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। একটিতে জীবন আছে, আর অন্যটিতে জীবন নাই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আর একটি লক্ষণ এই যে, তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে। দেখিয়াছ? প্রবন্ধকার যেটা বলছেন, তোমরা সবাই গাছের ডাল দেখেছ। ধরো, তুমি কোনো গাছের নিচে বসেছ। ঘন সবুজ পাতায় গাছটা ঢাকা, আর তুমি তার ছায়ায় বসে আছ। গাছের নিচে একপাশে একটা শুকনো ডাল পড়ে আছে। একসময় এই ডালে অনেক পাতা ছিল, কিন্তু এখন সব শুকিয়ে গেছে, আর ডালের গোড়ায় উই ধরেছে। আর কিছুদিন পরে এর কোনো চিহ্নই থাকবে না। এবার বলো তো, এই গাছ আর ওই মরা ডালের মধ্যে কি পার্থক্য? গাছটা বেড়ে উঠছে, আর মরা ডালটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। একটাতে জীবন আছে, আর অন্যটাতে জীবন নেই। যা জীবিত, তা ধীরে ধীরে বাড়ে। জীবিত জিনিসের আরেকটা লক্ষণ হল, ওদের চলাফেরা বা নড়াচড়া আছে। অবশ্য গাছের নড়াচড়া আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু লতা যেভাবে ঘুরে ঘুরে গাছকে জড়িয়ে ধরে, সেটা তো তোমরা দেখেছ। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়া থাকে। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমাইয়া থাকে। উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্মলাভ করে। বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি, উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। বলেছে, জীবিত জিনিসে গতি দেখা যায়, আর জীবিত জিনিস বড় হতে থাকে। তবে ডিমে প্রথমে জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। ডিমের ভেতরে জীবন যেন ঘুমিয়ে থাকে। উত্তাপ পেলে সেই ডিম থেকে পাখির বাচ্চা জন্মায়। বীজকে গাছের ডিম বলা যায়। বীজের মধ্যেও গাছের ছোট্ট শিশু লুকিয়ে থাকে। মাটি, তাপ আর জল পেলে সেই বীজ থেকে নতুন গাছের জন্ম হয়। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বটগাছ, সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে, এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা, বনজঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই। নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়।
পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেকে দেখিয়াছ। শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায় তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, হাত বাড়াইয়া ধরিতে গেলেই বাতাস তুলোর সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিনরাত্রি দেশদেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। বলেছে, বীজের ওপর একটা শক্ত খোলস থাকে, তার ভেতরে গাছের ছোট্ট শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে। বীজের আকারও একরকম নয়, কোনোটা খুব ছোট, কোনোটা আবার বড়। বীজ দেখে বোঝা যায় না গাছটা কত বড় হবে। বিশাল বটগাছও খুব ছোট বীজ থেকে জন্মায়। ভাবতেই অবাক লাগে, এত বড় গাছ একটা ছোট্ট বীজের মধ্যে লুকিয়ে থাকে। তোমরা হয়তো দেখেছ, কৃষকরা ধানের বীজ খেতে ছড়িয়ে দেয়, কিন্তু সব গাছের বীজ মানুষ ছড়ায় না। নানা উপায়ে বীজ ছড়িয়ে পড়ে। পাখিরা ফল খেয়ে দূরে গিয়ে বীজ ছড়িয়ে দেয়। এভাবেই জনমানবহীন জায়গাতেও গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূরে চলে যায়। শিমুল গাছ তো অনেকেই দেখেছ। শিমুলের ফল রোদে ফেটে গেলে তার ভেতর থেকে তুলোর মতো অংশের সঙ্গে বীজ উড়ে যায়। ছোটবেলায় আমরা সেই বীজ ধরতে দৌড়াতাম, কিন্তু ধরতে গেলেই বাতাস সেগুলাকে আরও দূরে নিয়ে যেত। এভাবেই দিনরাত বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়ে পড়ে। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কি না, কেহ বলিতে পারে না। হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িল, সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ, জল ও মাটি চাই। যেখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষশিশু অনেকদিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে, ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে। সহজ ভাষায় এর মানে হল, লেখক যা বলেছেন, প্রত্যেক বীজ থেকে গাছ জন্মায় কি না, তা কেউ বলতে পারে না। অনেক সময় বীজ শক্ত পাথরের ওপর পড়ে, তখন তার অঙ্কুর বের হতে পারে না। অঙ্কুর বের হওয়ার জন্য তাপ, জল আর মাটি দরকার। বীজ যেখানেই পড়ুক, গাছের ছোট্ট শিশুটি অনেকদিন পর্যন্ত বীজের ভেতরে নিরাপদে ঘুমিয়ে থাকে। যতদিন না সেটা বড় হওয়ার উপযুক্ত জায়গায় পড়ে, ততদিন বাইরের শক্ত খোলস তাকে নানা বিপদ থেকে রক্ষা করে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো, একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায়, কে বলিতে পারে? মনে করো, একটি বীজ সমস্ত দিনরাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। কোথায় ছিল, কোথায় আসিয়া পড়িল। ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষশিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এইরূপে নিরাপদে বৃক্ষশিশুটি ঘুমাইয়া রহিল। সহজ ভাষায় এর মানে হল, লেখক যা বলেছেন, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকে। যেমন আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, আর ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকে। ধরো, একটি গাছের বীজ আশ্বিন মাসে পেকেছে। মাসের শেষে বড় ঝড় হল। সেই ঝড়ে পাতা আর ছোট ছোট ডাল ছিঁড়ে চারদিকে পড়ে গেল, আর বীজগুলোও ছড়িয়ে পড়ল। প্রবল বাতাসে সেগুলো কোথায় উড়ে গেল, তা কে বলতে পারে? মনে করো,
একটি বীজ দিনরাত মাটিতে গড়াতে গড়াতে শেষে কোনো ভাঙা ইট বা মাটির ঢেলার নিচে আশ্রয় নিল। কোথায় ছিল আর কোথায় এসে পড়ল? ধীরে ধীরে ধুলো আর মাটিতে সেটি ঢেকে গেল। মানুষের চোখের আড়ালে চলে গেল। আমাদের চোখে না পড়লেও তা প্রকৃতির নজরের বাইরে যায় না। পৃথিবী যেন মায়ের মতো তাকে কোলে তুলে নেয়। মাটির নিচে ঢেকে গিয়ে বীজটি শীত আর ঝড় থেকে রক্ষা পায়। এভাবেই গাছের ছোট্ট শিশুটি নিরাপদে ঘুমিয়ে থাকে।